স্যার আনসারটা বলে দিলে ভালো হতো। কোনটার অ্যান্সার? স্যার হোমওয়ার্ক যে দিছিলেন ওইটা। হোমওয়ার্কের অ্যাসাইনমেন্ট লাগবে, অ্যান্সার লাগবে। জি স্যার, ওই 3টা ম্যাথের অ্যান্সার একটু দিয়ে দেন। দাঁড়াও, এই বইটাতে পাও নাই? বইটাতে তো আছে এগুলো। স্যার বইটাতে একটা আছে, বাকি দুইটা নাই। বাকি দুটো নাই? আচ্ছা আচ্ছা, প্রথমটা যেটা দিছিলাম তোমাদের, হ্যাঁ প্রথমটার এগুলো তো উত্তর বলবো কিভাবে? অনেক বড় বড় তো উত্তর গুলো, মানে আইজেকে এগুলো আলাদা আলাদা করে লেখা আছে। হ্যাঁ, এটা তো অনেক বড় বড় হবে। স্যার বই থাকলে স্যার আছে বইয়ে, থার্ডটা নাই। একজন করে বলো, দুজন একসাথে বলতে যাচ্ছে না কথা। স্যার স্যার বই প্রথম স্যার প্রথম দুইটা তো বইয়ে আছে, 3 নাম্বার ম্যাথটা বইয়ে হ্যাঁ। নাই, ওটার আনসারটা বললে ভালো হয়। 3 নাম্বারটা বইয়ে নাই? আচ্ছা, 3 নাম্বারটা স্যার বইয়ের পেজ নাম্বারটা স্যার বললে ভালো হয়। বইয়ের নাম্বার বলে দিই তাহলেই তো হচ্ছে। তোমার ভেক্টর 3 নাম্বার ডিফারেন্সিয়েশন ম্যাথটা তো নাই বইয়ে, ওটার হলো অ্যান্সার গুলো একটু বলে দেন তাহলেই তো হয়, আর না হলে স্যার স্ক্রিন শেয়ার দিয়ে আমাদেরকে দেখিয়ে দিলেও ভালো হয়। আরে 3টে বই আছে, আমি एग्जांपल আমার বলে দিচ্ছি। একটা হচ্ছে তোমার 47 আর একটা হচ্ছে 57। 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে 57। 3 নাম্বার কোশ্চেন বইয়ে দেখবা 57 নাম্বার কোশ্চেনটা, আর আমাদের 1 নাম্বার কোশ্চেনটা ছিল হচ্ছে 47। যেটা করাই দিছিলাম ক্লাসে সেটা ছিল হচ্ছে 49। দেখো বই থেকে দিছি, বইয়ের বাইরে দেয় নাই তো। আর আরেক 2 নাম্বারটা ছিল ওটা কত নাম্বার? দেখো তো 57 এ পাইছো, দেখো কোশ্চেন আছে কিন্তু। কলম নিছো নাকি মা? আচ্ছা, এখন নেক্সট যে গত ক্লাসে আর একটা ছিল যেটা 2 নাম্বারটা না, এটা 2 নাম্বারটা ছিল তোমাদের হচ্ছে 19 নাম্বার প্রশ্ন, যেটা ভিতরে ইয়ে আর কি প্রবলেম যেখানে করানো হয় সেটা 19 নাম্বার প্রবলেমটা হচ্ছে 2 নাম্বারটা। স্যার পেজ নম্বরটা একটু বলে দিতেন। হ্যাঁ, পেজ ভালো করে বলো স্যার, পেজ নম্বর। ও আচ্ছা, 19 নাম্বারটা হচ্ছে পেজ হলো 45। 45 মানে এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্নটা। অর্থাৎ 2 নাম্বার প্রশ্ন আছে হচ্ছে পেজ নাম্বার 45 एग्जांपल 19। আর হচ্ছে তোমার বাকি যে দুইটা ছিল, বাকি দুইটার মধ্যে হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 54 পেজের 47। আর আরেকটা হইলো 55 নাম্বার পেজের 57। কি লিখতে পারছো কিনা দেখো। 45 পেজ নাম্বার एग्जांपल হচ্ছে 19, এরপরে 55 পেজ নাম্বার एग्जांपल হচ্ছে 57, আর পেজ নাম্বার হচ্ছে 54 एग्जांपल পেজ নাম্বার হচ্ছে মানে প্রবলেম নাম্বার হচ্ছে 47। এই হচ্ছে 3টা কোশ্চেন। ওকে, ভেক্টর ইন্টিগ্রেশনটা শুরু করব আজকে। 100 পার হয়ে গেছে, এরপর আর হবে না কেউ। আচ্ছা, এখন গত ক্লাসের মনে হয় যেটুকু রাখছিলাম ওইভাবে লিখে রাখছি, খাতা আবার লিখলাম খাতায়। দেখো তাহলে কারো যদি কনফিউশন থাকে এখানে দেখে নিতে পারো।
স্যার ক্লিয়ার আসছে না। দাঁড়াও উঠতেছে এখানে। ক্লিয়ার তো আমার এখানে দেখাচ্ছে না কাউকে। কিছু করছে না তো। এখন জি স্যার ক্লিয়ার। পড়ে যাচ্ছে তো এই জন্য তো। এখন বোঝা যাচ্ছে খাতা? জি স্যার ওই বোঝা যাচ্ছে। এক্সাম্পল গুলো পেজ নাম্বার লিখে দিচ্ছে সাইডে, দেখো। আচ্ছা, আজকে শুরু করব ভেক্টর ইন্টিগ্রেশন। আচ্ছা, ইন্টিগ্রেশনে আমরা পাবো তিনটা পার্ট। একটা হচ্ছে লাইন ইন্টিগ্রেশন, একটা সারফেস ইন্টিগ্রেশন, আর ভলিউম ইন্টিগ্রেশন। এখানে বিষয়টা হলো লাইন ইন্টিগ্রেশন মানে কোশ্চেনের মধ্যে একটা ইন্টিগ্রেশন সাইন থাকবে, সেটা হচ্ছে লাইন ইন্টিগ্রেশন। আর যদি কোশ্চেনের মধ্যে দুইটা ইন্টিগ্রেশন সাইন থাকে সেটাকে বলবো আমরা হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন বা ডাবল ইন্টিগ্রেশন যেটাকে বলি। আর ভলিউম হলে আসবে সেখানে তিনটা ইন্টিগ্রেশন, 1 2 3। লাইন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একবার ইন্টিগ্রেশন করলে হবে, সারফেসের ক্ষেত্রে দুইবার ইন্টিগ্রেশন করতে হয়, আর ভলিউম কোশ্চেনে থাকলে তিনবার ইন্টিগ্রেশন করতে হয়। আচ্ছা, এখন লাইনটা হচ্ছে অনেকটা এরকম, মনে করো যে কোনো একটা সারফেস আমি নিয়ে নিলাম, যে কোনো একটা সারফেস ধরলাম, এটা একটা সারফেস। এর মধ্যে আগের গুলোর সাথে মিলায় না, জন্য একই পেজে লিখতেছি তাহলে মনে থাকবে। যে কোনো একটা স্পেস নিলাম, স্পেসের মধ্যে ধরো যেহেতু কোশ্চেনে আমাদের ভেক্টর ইন্টিগ্রেশন, এই জন্য ওই সারফেসটাকে আমরা বলবো ভেক্টর ফিল্ড নিই, স্কেলার ফিল্ড না নিয়ে একটা ভেক্টর ফিল্ড ধরো নিলাম একটা এ। যেহেতু আমরা সাধারণত জানি ই যে ভেক্টর বা আর ইজ এ ভেক্টর যেটা বলি না কেন, তাহলে এটাকে ধরতেছি আমি ভেক্টর ফিল্ড, মানে পুরাটাকে। যদি পুরোটা ভেক্টর ফিল্ড এ হয়, তাহলে ভেক্টর ফিল্ডের মধ্যে অনেক পয়েন্ট থাকতে পারে। সাপোজ এখানে একটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট আছে। এখন বলা হলে পুরাটার পয়েন্টের যে আমাদের মান আছে, এটার মানটা বের করবো আমরা কার্ভটার। এখন এই লাইনটা সরাসরি যুক্ত হইতে পারে, যদি মনে করো যে না লাইনটা সরাসরি যুক্ত করবো না, আমি বাঁকা টাকা করে নিয়ে এসে জোড়া দেবো এখানে, হ্যাঁ, তাও করতে পারবা। আবার ডিরেক্টও নিতে পারবা। তার মানে সরাসরিও কানেক্টেড করে পয়েন্ট বের করা যেতে পারে, আবার যদি কার্ভটা যদি বাঁকা কোনো কার্ভ দেওয়া থাকে সেটাও বের করা যাবে। এখন ধরলাম প্রথম একটা পজিশন আছে, ধর এই পজিশনে ধরলাম আমি এ, এই পজিশনটা ধরলাম আমি বি। এখন এটা যদি দেখা যায় কোনো কার্ভ যদি বলি, কার্ভটা প্রকাশ করবো কি দ্বারা? সি দ্বারা। যে কোনো কার্ভকে সাধারণত আমরা সি দ্বারা প্রকাশ করি কার্ভ। আপনার যে অথবা যদি কারো যদি এ বি সি নিয়ে কনফিউশন হয়, তাহলে মনে করবো যে এখানে একটা পয়েন্ট ধরো P1 অথবা পি একটা কিউ, তাহলে সহজ হবে সবার জন্য। দুইটা পয়েন্ট আছে, একটা পি পয়েন্ট একটা কিউ পয়েন্ট। এই যে কোনো একটা কার্ভ নিলাম আমি সি, অথবা স্ট্রেটও হইতে পারে সেটা। কারণ কোনো ভেক্টর ফিল্ডের মধ্যে যদি দুইটা পয়েন্ট থাকে এবং একটা কার্ভ আকারে যদি দেখানো যায়, এটার যদি আমাদের কোনো ভালো লাইন ইন্টিগ্রাল আমরা বের করতে চাই পুরোটা, সাধারণত এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ব্যবহার করা হয় যে কোনো ওয়ার্ক ডানের ক্ষেত্রে। এই কাজটা ব্যবহার করবো আমরা যে কোনো ওয়ার্ক ডানের ক্ষেত্রে, জাস্ট এই আমাদের লাইন ইন্টিগ্রেশনটা ব্যবহার করব সবার ক্ষেত্রে। অর্থাৎ মনে করো একটা মুভিং পার্টিকেল, আর এই যে কার্ভটা আছে তার একটা মুভিং পার্টিকেল আছে, এই একটা পয়েন্ট বসে আছে এখানে। পয়েন্টে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়, পয়েন্টটায় পি থেকে সি পথে ধরো কিউ পর্যায়ে চলে গেল, যদি এরকম কোনো ঘটে, সেক্ষেত্রে ওয়ার্ক ডানটা কিভাবে বের করা হয়, জাস্ট এই কোশ্চেনের ক্ষেত্রে সবসময় ব্যবহার করা হয় লাইন ইন্টিগ্রেশন। আর ওয়ার্ক ডানের একটা কোশ্চেন মনে আমরা করাইছিলাম ওই ডট প্রোডাক্টে যে চ্যাপ্টার ছিল, ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের ওয়ার্ক ডান কিভাবে বের করছিলাম, ওখানে ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিআর তাই লিখছিলাম না? ওয়ার্ক ডান মনে পড়ে কিনা দেখো প্রিভিয়াস ক্লাসে। ওয়ার্ক ডান ছিল এফ ডট ডিআর, কস থিটা বা সাইন থিটা যে প্রবলেমটা ছিল ওখানে। ওই রকমই ধর একটা দুইটা পয়েন্ট আছে, পয়েন্টে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট পথ সি তে পি থেকে কিউ এ চলে যায়, তাহলে এখানে কতটুকু ওয়ার্ক ডান কাজ করলে সেটা বের করার প্রবলেম গুলোকে ব্যবহার করবো আমরা একটা ইন্ডিকেশন দ্বারা, এবং সেই ইন্ডিকেশনটাকে বলতেছি আমরা লাইন ইন্টিগ্রেশন। এখন ওখানে লিখছি এফ ডট ডিআর, এখানে যেহেতু আমি লিখে ফেলছি অলরেডি, যেহেতু এ লিখে ফেলছি, তার মানে এটাকে লিখবো আমরা ইন্টিগ্রেশন অফ এ ডট ডিআর। কেউ যদি মনে করো না আমরা আগে ফিল্ডটাকে এফ দ্বারা প্রকাশ করছি বা এফ দ্বারা শিখে আসছি, তাহলে এখানে এ না দিয়ে এখানে এফ ব্যবহার করবা, তাহলে হবে। তাহলে লিখবো কি তখন? এফ ডট ডিআর। স্যার তার মানে এটা হচ্ছে পুরো। হ্যাঁ বলো। স্যার এটা তো স্যার ক্ষেত্রফল।
এটা ক্ষেত্রফল বলতে না, এটাকে বলতেছে আমরা এটা ভেক্টর ফিল্ড পুরোটাকে, ও আচ্ছা, বক্সের ভেক্টর মধ্যে ক্ষেত্র। ফিল্ডটাকে ভেক্টর ফিল্ড। এখন তুমি মনে করো যদি যখন এফ দ্বারা প্রকাশ করতে যাই এই জন্য আমরা এ দ্বারা প্রকাশ করি, ফোর্স কে সাধারণত এফ দ্বারা প্রকাশ করা হয়, তো এই জন্য পুরো ভেক্টর ফিল্ড লিখে নাও ছোট করে, ভেক্টর ফিল্ড। ওকে, তাহলে ইন্ডিকেশন হলো এ ডট ডিআর। এখন কোথাও কোথাও অনেকে করে কি, যেহেতু এটা পি থেকে কিউ, তার মানে এখানে লেখে পি এটা কিউ, এই হচ্ছে ব্যাপারটা। ধরো পি থেকে কিউ, যেহেতু লিমিটটা হবে পি থেকে কিউ। আবার কোন কোন বইয়ে দেখা যাবে এই জিনিসটাকে, যেহেতু এটা ক্লোজড কার্ভ, এই জন্য আমরা বলি অনেক সময় ক্লোজড কার্ভ, অনেক সময় যদি বলে দেওয়া থাকে ক্লোজড কার্ভ, তাহলে এই জিনিসটাকে এইভাবে লিখতে হয়, এ ডট জাস্ট কার্ভটা এ থেকে বি না হয় যদি ক্লোজড কার্ভ কখনো হয়, সেক্ষেত্রে ধরো এ থেকে পি থেকে কিউ গেল, কিউ থেকে ঘুরে এবার পিতে আসলো, তাই এরকম যদি কোনোদিন কখনো কার্ভ আসে কোথাও, আর পি থেকে কিউ গেল, কিউ থেকে আবার পিতে আসলো, যদি ক্লোজড কার্ভ হয় কখনো, সেক্ষেত্রে এই লিমিটের পরিবর্তে লেখা হয় জাস্ট এইরকম, ধরো ইন্টিগ্রেশন থাকবে বা মাঝে আধা গোল চিহ্ন দিয়ে দেওয়া হয়, তার মানে এটাকে বলা হচ্ছে ক্লোজড ইন্টিগ্রাল বা ক্লোজড কার্ভ। সেটাকে প্রকাশ করবো আমরা, ধরো ক্লোজড কার্ভটা ধরলাম আমি সি। স্যার একটু এখন বড় করে লেখেন স্যার, অনেক ছোট দেখাচ্ছে, আরো আস্তে বড়, আস্তে ছোট আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। লেখাটা ক্লিয়ার না স্যার, একটু স্যার মানে একটু চশমাটা ঝাপসা। দেখতে পাচ্ছি না। এটা তো ছবি না, জুম করব, খাতাতে তো জুম করা যাবে না। স্যার বড় করে লিখলেই হবে স্যার। স্যার এমনিতে খোলা দেখাচ্ছে স্যার, তার উপর আবার লেখা করলে কিছুই দেখা যায় না। কিছুই দেখা যায় না। হ্যাঁ স্যার। স্যার প্রয়োজনে একাধিক পেজ ব্যবহার করতে পারবেন। হুম, নো প্রবলেম। আচ্ছা যাই হোক, এখন মিলাও আগে যেটা লিখছে সেটা শেষ করি। বলা হলো লাইন ইন্টিগ্রালে আমরা পি থেকে কিউ নেবো এ ডট ডিআর, আর যদি কার্ভটা কখনো যে ক্লোজড হয়ে যায় তখন সেটাকে ক্লোজড পরিবর্তে লিখবো, এখানে একটা কোল চিহ্ন দিয়ে বলবো যে ক্লোজড কার্ভকে প্রকাশ করতেছি সি দ্বারা, দ্যাট মিন্স এ ডট ডিএ থাকবে, এটা হচ্ছে লাইন ইন্টিগ্রেশন। আর দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা 2 নাম্বারটা বলি, ধর সারফেস ইন্টিগ্রেশনটা, সারফেসটা কিছুই না, জাস্ট যেটা থাকলে ডাবল ইন্টিগ্রেশন, যেগুলো কোশ্চিন থাকবে সেগুলোকে বলবো সারফেস ইন্টিগ্রেশন। এখন সারফেস ইন্টিগ্রেশন গুলো সাধারণত হয় কেমন, মনে করো একটা সারফেস বলে দিলাম, ধর এক্স ওয়াই জেড অ্যাক্সিস নিয়ে নিলাম, যে কোনো এক্স ওয়াই আর এক্স অ্যাক্সিস, আর এইদিকে ওয়াই, এদিকে জেড, এই অ্যাক্সিস এর মধ্যে ধরো একটা জিনিস মানে যে কোনো পার্টিকেল দিয়ে দেওয়া হলো, ধরো এখানে একটা যে কোনো সিলিন্ডার বসাই দেওয়া আছে, সাপোজ ধরো যে কোনো একটা সিলিন্ডার দেওয়া আছে, এই সিলিন্ডারের মধ্যে থেকে তোমার একটা মান প্রশ্ন দিয়ে দিলাম যে কোনো একটা সিলিন্ডার দেওয়া আছে, সিলিন্ডারের মধ্যে কোন একটা পার্টিকেল থাকলো, ওই পার্টিকেলের ক্ষেত্রে তোমার এই পুরার ছোট একটা পার্টিকেল দিয়ে দেওয়া থাকে, সাপোজ ধর এখানে একটা ছোট্ট একটা পার্টিকেল দিয়ে দিলাম আমি, এই জাস্ট এরকম একটা পার্টিকেল দিয়ে দিলাম, বলে দিলাম যে এই পার্টিকেলটার তোমার হচ্ছে সারফেস বের করো, বা সারফেস ইন্টিগ্রালের মাধ্যমে এর মানটা বের করে দেখাও। যদি এরকম সারফেস রিলেটেড কোনো কোশ্চেন হয়, তার মানে এখানে এক্স ওয়াই জেড তিনটাই থাকতে পারে, এক্স ওয়াই অথবা ওয়াই জেড অথবা জেড এক্স, তার মানে যে কোনো সারফেস যদি বলি তিনটা মিলে তো 3D, আর 2D যদি বিবেচনা করি তাহলে এক্স ওয়াই একটা প্লেন, আর এটা এক্স ওয়াই প্লেন, তাহলে এটা আসছে কি ওয়াই জেড প্লেন, আর এটা আসবে তখন জেড এক্স প্লেন, তার মানে তিনটা প্লেন পাবো, এক্স ওয়াই প্লেন, ওয়াই জেড প্লেন, জেড এক্স প্লেন, তিনটা প্লেনে হইতে পারে সেটা। এখন আমাদের নর্মাল সারফেসের ইন্টিগ্রেশনটাকে যদি আমি প্রকাশ করি এভাবে, যেহেতু ডাবল ইন্টিগ্রেশন, দুইটা ইন্টিগ্রেশন থাকবে, তার সারফেস যেহেতু এজন প্রকাশ করে ছোট হাতের এস দ্বারা, ওই আগেরটার মতনই এ ডট ডিএর না হয় সেটা হয়ে যাবে তখন এ ডট ডিএস। ক্লিয়ার কিনা? আগেটা ছিল এ ডট ডিআর, এটা হচ্ছে লাইনের ক্ষেত্রে, আর সারফেস হওয়ার জন্য সেটা হয়ে গেল এ ডট ডিএস। পার্থক্য হলো আগে ছিল একটা ইন্টিগ্রেশন আর এখন হয়ে গেছে দুইটা ইন্টিগ্রেশন, যেহেতু এটা সারফেস এই জন্য ছোট হাতের একটা এস লিখে দিলেই হয়ে গেল, যেটাকে বলছি আমরা সারফেস ডিএসটা ইন্টিগ্রেশন। কি আর এর কি স্যার এখানে? এখানে বলতেছি আমরা এটা একটা কিছুক্ষণ আগে বলে দিলাম যে ভেক্টর ফিল্ড, আর এসটাকে বলতেছে যদি কোনো সারফেসের উপর কাজ করে এই সারফেসকে প্রকাশ করা হচ্ছে এস দ্বারা। এখন ধরো এইটাকে কোনো জায়গায় লেখা হচ্ছে ধরো এ ডট ডিএস, দুটাই তো এস, কিন্তু কারণ তো এই ডিএস কখনো ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন অংশগ্রহণ করতে পারবে না, এই জন্য এই ডিএসটাকে করা হয় কি, ধরো যদি আমরা কোনো নর্মাল ডিএস যদি কোশ্চেনে থাকে তখন সেটাকে নর্মাল বানাই নিতে হয়, দ্যাট মিন্স এ ডট ইন ডিএস এইভাবে লিখবো, তখন এখানে কিন্তু ভেক্টর সাইন থাকবে না। সাধারণভাবে ডিএস এ সাধারণত ভেক্টর সিম্বল কখনো দেওয়া হয় না, বা ডিএস থাকলে সেটাকে ডিফারেন্সিয়েশন করে বা ইন্টিগ্রেশন করা সম্ভব না, তখন এই ডিএস যদি কোথাও থাকে ভেক্টর সিম্বলে তখন ডিএস টাকে নরমাল ফর্মে নিয়ে যেতে হয়। নরমাল ফর্মে নিয়ে হলো
এ ডট ডিএস টাকে আমরা লিখবো হচ্ছে এ ডট এন ডিএস। দ্যাট মিনস এখানে কিন্তু ডিএস এর কোনো ভেক্টর সিম্বল থাকবে না। স্যার ছোট হাতের এন দিলেন কেন? নরমাল ফর্মে নিয়ে যাচ্ছি আমরা এ ডট এন টাকে এ ডট ডিএস টাকে নরমাল ফর্মে নিয়ে গেলে হচ্ছে এ ডট এন ডিএস। দ্যাট মিনস এনটা আগে হচ্ছে যে বড় নরমাল। হাতের N দিছিলেন, আমরা তো নরমালটা করছিলাম আগে এ ডট এন, স্যার ওটা তো বড় হাতের এন দিছিলেন। এখন মনে করো ডিএস যেটা পেলাম এনটাকে বলতেছি কি আমরা নরমাল বা ইউনিট নরমাল, এটাকে শিখে আসছি কিন্তু আমরা যে স্যার কোনো ওই সারফেস এনটা থেকে তো স্যার বড় এটাই, হাতের ছিল না? তাই এটা ইউনিটের জন্য ছোট হাতের। ইউনিটের জন্য ছোট হাতে আমরা বের করছি না ইউনিট নরমাল। জি স্যার বুঝতে পারছি। এই জন্য তো গত আগের গুলো করায় আসার পরে এটা শুরু করতেছি, এই জন্য তারপর আগে করাই কেন ইউনিট নরমাল কিন্তু করে আসছে আমরা। দ্যাট মিনস এটাকে প্রকাশ করছিলাম ছোট হাতের এন দ্বারা, ওই জন্য আর কি এ ডট এনডিএস। এখন এটা যে কোনো সারফেসের উপর হইতে পারে। ধরো যদি এটার একটা প্রজেকশন যদি আমি বলি, ধরো এইটা একটা সারফেস, পুরোটাকে ধরতেছি আমরা এস। এখন এই সারফেসের উপরে এই সারফেস যেটা এটার একটা সাথে এই সারফেসে কি বলবা, কোন কিছু তো ধর একটা নাম দিতে হবে। ধরো এটা সারফেস এস ধরি, এর প্রজেকশন একটা বড় সারফেস লিখলাম বড় হাতের আর, মানে এটা হচ্ছে এস, এটার একটা প্রজেকশন যদি আমরা নিচে নেই তখন সেই সারফেসের নাম দিলাম একটা বড় হাতের। এখন কোশ্চিনের উপর ডিপেন্ড করবে এখন তোমার কোন প্লেনে যাবে, এক্স ওয়াই প্লেনে কাজ করবে, ওয়াই জেড প্লেনে কাজ করবে না জেড প্লেনে কাজ করবে, শুনে বলা থাকবে। এখন সাপোজ মনে করো তোমার কোশ্চিনে বলে দেওয়া থাকলো এক্স ওয়াই প্লেনে মানটা বের করো। এখন এক্স ওয়াই প্লেনে যখন তুমি মান বের করবা, এক্স ওয়াই প্লেনটা তখন ছিল এস, তৈরি হয়ে গেল কিন্তু সেই প্লেনটা তখন আর এটা কাজ করতেছে না, তখন সেটা হয়ে গেল আর এর সারফেসের উপরে। এখন এক্স ওয়াই প্লেনে যদি আর থাকে, সেক্ষেত্রে আমরা করবো এইভাবে, ধরো এ ডট এন তো ছিলই, এখন ডিএস টাকে লিখবো যদি এক্স ওয়াই প্লেনে কাজ মানে প্রবলেম সলভ করতে হয়, দ্যাট মিনস এক্স ওয়াই প্লেনে, তার মানে সেটা লিখলাম আমি, দেখো ডিএক্স ডিওয়াই এক্স ওয়াই প্লেনের জন্য, তার মানে ডিএস এর পরিবর্তে এটা যা আছে তাই থাকবে, ডিএস এর পরিবর্তে হলো ডিএক্স ডিওয়াই। এখন এখানকার নিয়ম হচ্ছে যে আমাদের এনটা ছিল, এই এন এর সাথে ডট প্রোডাক্ট হবে আরেকটা, সেটা হচ্ছে এক্স ওয়াই প্লেনে কে জিরো থাকে বলো দেখি, বা এক্স ওয়াই প্লেনে কে নাই, জেড জেড নেই। জেড নাই, জেড নাই। আর জেড এর কোফিশিয়েন্ট কে, আই জে না কে, এ কে কে কে, মানে যেটা নাই সেটাকে নেব এখানকার ইউনিট, তার মানে এন ডট কে। এখন এখানে একটা কন্ট্রাডিক্টরি হয় অনেক সময়, যে কেউ কেউ এখানে এই সিম্বলটা দিয়ে ব্যবহার করলে কোনো ভুল হবে না। আমরা যদি মনে করো যে কে যেহেতু, তাহলে এর কেটা কি ইউনিট ভেক্টরকে ছোট হাতের n এভাবে দিই না আমরা সাধারণত, ক্যাপ দেওয়া হয়। ক্যাপ দিয়ে, তার মানে এন ডট কে, এটা হচ্ছে এক্স ওয়াই প্লেনে। যদি এই কোশ্চেনটা যদি আবার এক্স ওয়াই প্লেনে না দিয়ে বলা হতো ধর ওয়াই জেড প্লেনে, ওয়াই জেড প্লেনে কি লিখতাম তাহলে ডিওয়াই ডিজেড, তাহলে এন ডট ওয়াই জেড প্লেনে এক্স থাকবে না, তাহলে এক্স এর কোফিশিয়েন্ট হবে আই, তার মানে এখানে কে না হয় তখন হবে আই। আবার জেড এক্স প্লেনের ক্ষেত্রে থাকবে না ওয়াই, ওয়াই থাকবে না মানে কি এখানে ওয়াই এর কোফিশিয়েন্ট হচ্ছে জে থাকবে, এই আর কি ব্যাপার। আর যেহেতু এটা লাইন সারফেস থেকে লাইনে চলে গেল, তখন এটা আর এস থাকবে না, এস টাকে তো লিখবো আমার বড় হাতের আর। এটুকু ক্লিয়ার কিনা দেখো আগে। এস থেকে আরটা বুঝলাম না স্যার। ছিল এস সারফেস, এই সারফেসের প্রজেকশনটা তৈরি হচ্ছে মানে এখানে তো আমরা দেখাইতে পারবো না। ধরো একটা যে কোনো ক্যানকে যদি তুমি একটা টেবিলের উপর বসায় রাখো, ক্যানের তলাটাতে তুমি দেখাইতে পারবে কোন সারফেসের উপর বসে আছে, দেখানো যাবে না তো। এই জন্য দুইটা সারফেস ধরলাম, ধরো উপরে সারফেসটাকে যদি এস বলি, ওই নিচের যে সারফেসটা থাকবে সেটাকে ধরতেছি আমরা আর, মানে যেটা আমরা দেখতে পাচ্ছি না। কারণ ওটাকে সাধারণত বলা হয় যে ছায়া বলি না আমরা, একটার উপর একটা ছায়া পড়ে যেরকম, দ্যাট মিন্স প্রজেকশন ভেক্টর করে আসছি না আমরা, একটা ভেক্টরের উপর একটা ভেক্টরের প্রজেকশন, সেরকম এখানে ধর এই সারফেস, এই সারফেসের উপর প্রজেকশন হচ্ছে আর আরেকটা সারফেস। হ্যাঁ, এই জন্য জাস্ট এস না হয় সেটা হয়ে গেল আর, বিকজ এটা এক্স ওয়াই জেড এই প্লেনের উপর কাজ করতেছে, এই জন্য এস এর পরিবর্তে আর লেখা হলো। দেখো ক্লিয়ার কি দেখো স্যার ওই যে ডিএস থেকে স্যার ওই যে ডিএক্স ডিওয়াই বাই নরমাল কে, ওইটা একটু আরেকবার বলেন স্যার। এটা বললাম তোমার ডিএস টা হচ্ছে নরমালি ডিএস পাইলা, ডিএস এর পরে আমরা বলতেছি যদি কোশ্চিনে তোমার এক্স ওয়াই প্লেনে বলা থাকে বা যে ভ্যালু গুলো দেওয়া থাকবে, ওখানে যদি এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু দেওয়া থাকবে, তাহলে মনে করতে হবে ওখানে এক্স ওয়াই প্লেনে ওটা কাজ করবে। অর্থাৎ এক্স ওয়াই প্লেন বলা মানে এক্স এর জন্য ডিএক্স, ওয়াই এর জন্য ডিওয়াই, আর এন তো নরমাল এন ডট। এখন এক্স ওয়াই প্লেনে নাই কে, জেড নাই, জেড নাই মানে জেড এর কোফিশিয়েন্ট হচ্ছে কে, যেটা নাই সেই কে এখানে চলে আসবে। আবার সিমিলারলি তুমি যদি ওয়াই জেড প্লেনে যাও, এখানে কি লিখবে তখন, তাহলে ধরো
ডিওয়াই ডিজেড আর নিচে DZ হবে স্যার আই। আই। এই আবার যদি জেড টু এক্সপ্লেনে যাও তাহলে কি ডিজেড ডিএক্স, নিচে তখন আসবে কি জে। ওকে, এই জায়গাটা ক্লিয়ার কিনা দেখো সবাই। জি তাহলে স্যার। এটা হয়ে গেল তোমার সারফেসের প্রবলেম, মানে ডাবল স্যার ইন্টিগ্রেশনের সকল। হ্যাঁ, স্যার এক্স ওয়াই প্লেনের বদলে যদি ওয়াই জেড বা জেড এক্স প্লেন থাকে তখনও কি আর হবে? এটা তো জাস্ট আর সবার জন্যই থাকবে। হ্যাঁ, সারফেস থেকে এখানে জাস্ট আর এ চলে আসলাম আর কি, মানে এখানে এক্স ওয়াই জেড যেহেতু অলরেডি চলে আসছে আমার। দ্যাট মিন্স এখানে আর বলতেছে যে লাইন ইন্টিগ্রালে হচ্ছে বিষয়টা হলো ধরো এখানে তাহলে দুইটা ইন্টিগ্রেশন, তাহলে কার মান ধরবে, একটা এক্স এর ভ্যালু আর একটা ওয়াই এর ভ্যালু থাকবে। স্যার এখানে আরই দিতে হবে এমন কোনো কথা আছে? আমি তো যে কোনো কিছু দিতে পারি। তুমি তাহলে এটা কোশ্চেনে বলে দিলা যে এস হচ্ছে সারফেস, আর অন্য যেটা লিখতে চাচ্ছ সেটাকে বলে দেবা প্রজেকশন, অন্য একটা সিম্বল দিয়ে দিতে পারো। জি স্যার, এক্স্যাক্টলি এইটাই বলতে চাচ্ছি। কারণ কি ধরো এখানে আমি পি কিউ অলরেডি লিখে ফেলছি। হ্যাঁ, দেখো প্রথমে শুরুতে পি কিউ, এখানে যেহেতু এস লিখছি এই জন্য আমি আর লিখছি। হ্যাঁ, কারণ এখানে পি দিতে পারলাম না, কারণ এখানে অলরেডি আমি পি কিউ লিখে ফেলছি যেহেতু এখানে। হ্যাঁ, আর তুমি জি তোমার স্যার। খাতায় যদি মনে করো যে এখানে তুমি এ একটা পয়েন্ট বি একটা পয়েন্ট দেবা, তাহলে তুমি এখানে পি বা কিউ বা তোমার ইচ্ছা মতো যে কোনো কিছু দিয়ে দাও, নো প্রবলেম। কিন্তু সাইডে বলে দিবা অবশ্যই যে এই যেটা পি বা কিউ যেটা লাগবে সেটা হচ্ছে প্রজেকশন অফ এস, মানে এস এর প্রজেকশনটা হচ্ছে এটা। আর তুমি পি দিবা না কিউ দিবা সেটা তোমার ইচ্ছা। কিন্তু কথা হলো যেটাই লেখো না কেন একই জিনিস যেন সব জায়গায় ব্যবহার না হয়, মানে ওই লেটারটা যেন অন্য কোশ্চেন, মানে ওই জায়গাটা অন্য কোনো জায়গায় যেন ব্যবহার না করো। আর দেখা গেল তুমি প্রজেকশনে আর দিলা আবার লিমিটও তুমি আর বসাইলা, তাহলে কিন্তু হবে না। জাস্ট সিম্বলটা যেন অন্য হইলেই হলো। স্যার হ্যাঁ বলো। স্যার এই ওয়ার্ডনের ক্ষেত্রে স্যার একটা ফোর্স থাকে। হুম, এখন স্যার এখানে ফোর্স কি স্যার ভেক্টর ফিল্ড এ কাজ করে স্যার? এই লাইন ইন্টিগ্রেশন, আর এখন যেটা লিখতেছি সেটা হলো তোমার সারফেস ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। না স্যার আমি আগেরটাই বলতেছি। ওখানে বলো। কি স্যার এ এটা ভেক্টর ফিল্ড এ ওটা কি স্যার ফোর্স হিসেবে কাজ করে কোনো ওয়ার্ডনের এটা হচ্ছে ক্ষেত্রে? ভেক্টর ফিল্ড। হ্যাঁ, ভেক্টর ফিল্ডের সাথে ওই যে পজিশন ভেক্টর যে পাচ্ছ ক্ষুদ্র পজিশন ভেক্টর ডট প্রোডাক্টটা হচ্ছে আমাদের ভেক্টর ফিল্ড। আর এটা যে পয়েন্ট বলা হয় সেই দুইটা পয়েন্টকে দেখাচ্ছি পি থেকে কিউ। আর এটার পরিবর্তে অনেক সময় লেখা যায় যদি কখনো ক্লোজড কার্ভ হয়, ধরো পি থেকে কি হলো কিন্তু কোশ্চেনে দেখা গেল ক্লোজড কার্ভ হয়ে কার্ভটা, তো তখন যদি ক্লোজড কার্ভ চলে আসে তখন এখানে আমরা পি কিউ একটা ক্লোজড একটা সিম্বল দিয়ে দিই মাঝখানে। হ্যাঁ, আর তখন পি কিউ না দিয়ে পুরোটাকে বলতেছি আমরা সি কার্ভটা, সি সি। এটা দুইটা হবে না, দেখো পি থেকে কিউ আবার কিউ থেকে পি, এজন্য ক্লোজড কার্ভ জাস্ট শর্টকাটে পুরোটাকে সি দ্বারা প্রকাশ করা হয়েছে। আচ্ছা, এখন হলো ভলিউম, মানে স্যার 3 নাম্বার ইন্টিগ্রেশনে। 3 নম্বরে বলা হচ্ছে যে ভলিউম ইন্টিগ্রেশন। ভলিউম হচ্ছে তিনটা সিম্বল থাকবে, জিনিস একই রকম, পার্থক্য হলো কি যে ধরো ডিভি, এইটুকুই পার্থক্য, আর কিছু না। ভলিউম যদি হয় সেটাকে বলবো তিনটা ইন্টিগ্রেশন থাকবে, অর্থাৎ ভেক্টর এ, এটা ভেক্টর ফিল্ড না হয় স্কেলার ফিল্ডে হয় তাহলে আমরা লিখবো এইভাবে যে অথবা ইন্টিগ্রেশনে থাকলো যেহেতু স্কেলার ফিল্ড হয়, স্কেলার কি দ্বারা প্রকাশ করি, ফাই দ্বারা না। স্যার ডিভি এর উপর ভেক্টর চিহ্ন হবে না? ডিভি এটা তো ডট, আচ্ছা, ডটটা না, খালি এ ডিভি অথবা ফাই ডিভি। তার মানে যদি ভেক্টর হয় তাহলে এ ইউজ করতে পারো, আর যদি স্কেলার ফিল্ড হয় তাহলে ফাই ইউজ করতে পারবা, এটা অথবা এটা। স্কেলার হইলে ফাই, ভেক্টর হইলে একটা ভেক্টর দিয়ে দিলা, যে কোনো এ বা কিছু একটা। আর কোশ্চেনে যদি তোমার এ না দিয়ে বলে দিয়ে সাপোজ ধরে নিলাম এফ একটা ভেক্টর ফিল্ড, তাহলে এখানে কি এফ আসবে, মানে কোশ্চেনের মধ্যে ধরো পি একটা ভেক্টর ফিল্ড বলে দিলাম আমি সাপোজ, তার মানে এখানে কি এ না হয় তখন হবে কিন্তু পি। এজন্য মনে রাখতে হবে যে যেটাই নিয়ে কেন সেটা একটা ভেক্টর ফিল্ড যদি বলে দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে এটা আছে এ অথবা পি অথবা অন্য কিছু একটা সিম্বল। এজন্য পরীক্ষার মধ্যে এ আছে মানে যে এই হইতে হবে তা কিন্তু না। কোশ্চেনে যদি বলে দেয় এফ একটা ভেক্টর ফিল্ড, সমস্যা আছে, শুধু কি আসবে তখন হবে কি এফ ডিভি। এ যদি বলা থাকে তাহলে এ ডিভি। এই এখন মুখস্থ করবে না যে এ ডিভি মানে এ ডিভি, তার মানে এটা হচ্ছে আমাদের ভেক্টর ভেক্টর, আর ফাই যদি লিখি সেটা হয়ে গেল স্কেলার। এই এখন যেহেতু এটা ডিএস ছিল যখন এস হয়, তার মানে যেহেতু ডিভি হইলে তাহলে কি লিখবে, এটা ভি, এটাও ভি। কথা ক্লিয়ার কিনা? ডিএস এর জন্য এস, তাহলে ডিভির জন্য ভি। স্যার প্রথমটাতে স্যার সি কেন লিখছিলেন স্যার? এই যে ক্লোজড কার্ভ পুরোটা, এটা সাধারণত পি থেকে কি হয় যদি কখনো কার্ভটা ক্লোজড হয় সেক্ষেত্রে তখন লিখবো সি।
স্যার ওখানে ক্লোজড কার্ভের জন্য তো স্যার ওই যে ক্লোজড ইন্টিগ্রেশন ইউজ করছেন, আবার সি লেখা দরকার আছে? আরে এখানে মানে পিকচারে সি লেখছি এই জন্য সি লেখছি, তাছাড়া কিছু না। এই দেখো ছবিতে সি দিয়ে দিছি তো ক্লোজ করে, হ্যাঁ এই জন্য সি লিখছি না। এখানে স্যার যদি সিম্বল না দিতাম লিখতাম না। আচ্ছা এখানে দেখো সি দিয়ে দিছি কিন্তু একটা ছবিতে আমি। স্যার ওইটার আসলে দরকারটা কি স্যার? কোনটা? স্যার ওই যে নিচে যে লিখতেছেন বারবার সি এস আর। ও আচ্ছা, এগুলো লাগবে যখন প্রবলেম শুরু করবো তখন আসবে। দেখো সিএস আর এগুলো লিখতেছি না ছোট ছোট করে, এগুলো দেখো যখন প্রবলেম শুরু করবো তখন চলে আসবে মান। আবার এই যেগুলো তোমাদের ভি লিখলাম না এটাতে, ভি ভি কিন্তু কাজে আসবে। দেখো জি স্যার। এটা কিন্তু কিছু না, মানে অপশন হলো কি জাস্ট একটা জাস্ট যে কোনো সিম্বল বসাই দাও। কারণ ধরো যদি পি থেকে কিউ দেয় তাহলে দুইটা পয়েন্ট বসাই দিলে হয়ে যাচ্ছে। আবার যদি একাধিক থাকে তার মানে কি এখান থেকে একটা লিমিট আর একটা লিমিট, দুইটা লিমিট যখন প্লাস আকারে যাবে। আবার মনে করো ভি থাকা মানে ইন্টিগ্রেশন তিনটা ইন্টিগ্রেশন বলা মানে কি তিনটা মান থাকবে। ধরো এটা এক্স এর ভ্যালু, একটা ওয়াই এর ভ্যালু, একটা জেড এর ভ্যালু। তিনটা না লেখার জন্য যে শর্টকাটে লিখছি ভি। আবার ধরো আর লিখতেছি তার মানে কি এটা এক্স, এটার জন্য এক্স ওয়াই আছে তার মানে এটা একটা এক্স এর ভ্যালু একটা ওয়াই এর ভ্যালু। কিন্তু এটা যদি জেড এক্স হইতো তার মানে এটা জেড এর ভ্যালু এটা এক্স এর ভ্যালু। যেহেতু ফর্মুলা এই জন্য আমি আর দ্বারা প্রকাশ করে রাখতেছি, এখানে এস অথবা এখানে ভি। যখন প্রবলেমে যাব তখন আমি এগুলোকে এক্স ওয়াই জেড আকারে লিখবো। স্যার আপনার কথা এতক্ষণ শুনতে পাইনি, আটকে গেছিল, আমি বুঝতে পারিনি এই যে এখানে আপনি ভির ওপরে ভেক্টর চিহ্ন কেন দেন নাই। আবার এই যে এস আর ভি এর জন্য কিছু একটা বললেন, বাট আমি শুনতে পাইনি। আরে এটা বলা হলো এস ভি কিছু না, ভি এটা ভেক্টর না, এবং এখানে তো কোনো ডট প্রোডাক্ট না, এটা আছে এ ডিভি অথবা ফাই ডিভি, এই জন্য ভেক্টর চিহ্ন নাই। কিন্তু এখানে দেখো ডট আছে এ ডট এন, তার মানে এটাও ভেক্টর স্যার এটাও ভেক্টর, কথা আবার আটকে গেছে, আমি শুনতে পাচ্ছি না। নেটে প্রবলেম হলে এখন কি বলবো বলো? নেটে প্রবলেম হচ্ছে তো তাহলে। স্যার আরেকবার, এখন শোনা যাচ্ছে, প্লিজ স্যার আরেকবার। বলতেছি এখানে ডট প্রোডাক্ট নাই এই জন্য এটা এ ডিভি, হ্যাঁ। আর এটাতে বলা হয় এ ডট, এটাও ভেক্টর এটাও ভেক্টর, এই জন্য এখানে ডট প্রোডাক্ট দেওয়া আছে। আর ভি বলতেছি আমরা যেহেতু ভলিউম বের করবো তার মানে এটা এক্স এর ভ্যালু, এক্স এর একটা ইন্টিগ্রেশন, একটা ওয়াই এর ইন্টিগ্রেশন, একটা জেড এর ইন্টিগ্রেশন। আর যখন দুইটা ইন্টিগ্রেশন থাকতেছে তার মানে একটা এক্স একটা ওয়াই, অথবা তোমার প্রশ্নের অনুযায়ী যেহেতু এক্স ওয়াই লিখছি তার মানে এটা এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু অথবা জেড ওয়াই এক্স। জেড বা জেড। এই হচ্ছে তিনটা মোটামুটি তিন ধরনের আমাদের ইন্টিগ্রেশন আছে। এখন এই তিনটা ইন্টিগ্রেশনের মধ্যে কিছু কিছু প্রবলেম আছে আগের মতনই। স্যার দুই একটা ইন্টিগ্রেশন, হ্যাঁ বলো। স্যার ওই যে শেষেরটাতে স্যার ডিএস কে ইন্টিগ্রেশন করা যাবে না, ওই জন্য স্যার নরমাল দিয়ে করে দিবেন, এরকম কি প্রথমটাও হবে ডিআর এর ক্ষেত্রে? ডিআর কোথায় রে প্রথমে? স্যার লাইন ইন্টিগ্রেশনে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার ডিআর এর উপর ভেক্টর চিহ্ন দেয়া আছে না স্যার, এখানে যেমন ডিএস কে নরমাল দিয়ে ভেঙে দিবেন স্যার, ওইটাও কি ওইরকম তুমি নরমাল ডিআর বের করতে পারবে না? তুমি আর মানে কি এক্স আই ওয়াই জে জেড কে, তাহলে ডিআর মানে কি বলো তো? স্যার ওই যে ডিএক্সআই ডিএক্সআই ডিওয়াই জে ডিজেড কে, তো এখানে ডিআর বের করা তো কোনো প্রবলেমই নাই। আচ্ছা স্যার ক্লিয়ার এখন, ঠিক না? ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। আর নরমাল কিভাবে বের করতাম? ধরো কোনো সারফেস দেওয়া আছে, ধরো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস ধরো জেড স্কয়ার সমান সমান 2 বা 0, এটা ছিল না এরকম কোশ্চেন এর আগে? কিছু কিছু সারফেস বলে প্রবলেম করলাম না আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে, যে কোনো সারফেস দেওয়া থাকলে সারফেস থেকে আমরা নরমাল বের করছি কিভাবে, মনে আছে? কোন সারফেস থেকে নরমাল কিভাবে বের করে? একটা সূত্র ছিল স্যার কি জানো? ওই সূত্র ছিল গ্রেডিয়েন্ট কইরা, গ্রেডিয়েন্ট কইরালেই হয়। দ্যাট মিন্স গ্র্যান্ড অফ, ধরে যা আছে তাই, ধরো এটা পুরোটাকে ফাই, হ্যাঁ দ্যাট মিন্স এর পরে বলতেই আমরা কি গ্র্যান্ড ফাই হচ্ছে গ্র্যান্ড অফ, ধর যা থাকবে তাই, ধর এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার। গ্র্যান্ড মানে কি ডেল বাই ডেল এক্স আই, এরপর ডেল বাই ডেল ওয়াই জেড, ডেল বাই ডেল জেড কে, এটা হচ্ছে গ্র্যান্ড। আর যা ছিল ব্র্যাকেটে পুরোটাই। এখন এটা ডিফারেন্সিয়েট, যা ডিফারেন্সিয়েট করবে সেটাই গ্র্যান্ড ফাই। আর গ্র্যান্ড ফাই কে প্রকাশ করতাম আমরা কি আগে ওখানে বড় হাতের এন দ্বারা, মনে আছে কিনা দেখো আগে। এখান থেকে এই অংশটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্লাসে। আর এখানে বলতেছি এই এনটা একই জিনিস, পার্থক্য হলে এটা হচ্ছে নরমাল
আর এটা হলো ইউনিট নরমাল, বলে দিয়েছি ইউনিট নরমাল। তার মানে নরমালকে নরমালের মান দ্বারা যদি ভাগ করি সেটা হয়ে যাবে কি তখন ইউনিট নরমাল। দ্যাট মিনস এনটাকে এন এর ভ্যালু দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ইউনিট নরমাল। এটুকু ছিল পূর্বের, এখানে আসছে নতুন এটুকু ছোট হাতের এন। এই হচ্ছে পূর্বের ক্লাসের সাথে জাস্ট একটা লাইন বেশি। কি এটা কি মনে আছে তো নাকি সবার? গ্র্যান্ড ফাই কিভাবে বের করে? এ যারা ক্লাস খালি দেখেই যাচ্ছ পরে করব দেখতেছি করো যাই করো, হ্যাঁ প্রবলেম না, কিন্তু ক্লাস শেষ করা হয়ে গেলে তো পরে আবার আসে বলবো যে স্যার এটা বুঝি নাই, ওটা করি নাই, এটা পারি নাই, তখন কিন্তু একটা ওয়ার্ডও কিন্তু বলবো না। কারো প্রবলেম থাকলে ক্লাসে বলে নিতে হবে যে এটা সমস্যা হচ্ছে, আমি এটা বুঝি নাই। ক্লাস শেষ করে আবার স্যার রিভিউ করেন, আবার শুরু করেন। ক্লাস কিন্তু সেকেন্ড টাইম ক্লাস নেব না, ক্লাস আর সেকেন্ড টাইম নেব না। নেটের প্রবলেম স্যার কিছু দেখা যায়। স্যার আমার মনে হয় স্যার লাইন ইন্টিগ্রেশন সারফেস ইন্টিগ্রেশন স্যার এটা প্রশ্ন দিয়া কইরা দিলে একটু ভালো হবে স্যার। না স্যার ওই মাঝ, জি স্যার ওইটাতে আরেকটু বুঝাই দিলে ভালো হবে স্যার। এখন সূত্র সব একসাথে বুঝবো না, সবগুলোরই একটা করে দিলে ভালো হবে স্যার। আরে সবগুলো তো করাবো, আমি তো কোশ্চেন করাই নাই, আমি তো শুধু কোনটা ইন্টিগ্রেশন কিভাবে হয় জাস্ট ইন্টিগ্রেশনটাকে ভাঙাইলাম শুধু। এখন মনে করো যে জাকিরুল খুঁজে পাইলাম না ডিআরটা কেমনে বের করে, ওরা ডিআরটা বের করে দেখানো হইলো। তোমাদের বলতেছি নরমাল কিভাবে বের করে, বলতে পারতেছ না। এরা গত বিগত ক্লাসে নরমাল কিভাবে বের করে সেটা বের করে দেখানো হয়। এগুলো তো আমি তো প্রবলেম তো করিই নাই, না শুধুমাত্র এই চ্যাপ্টারে কি কি আছে আর কিভাবে কোনটা বের করতে হয় জাস্ট এইগুলো দেখানো হইলো, প্রবলেম তো যাইনি আমি। স্যার এখানে কেটা কি স্যার? তোমার জানালার ফাঁকাতে ফেললে যাওয়া উচিত, বুঝছো? এখন বলতেছে কে কি জে কি আই কি, গোটা ভেক্টর চ্যাপ্টার শেষ, আর একটা ক্লাস নিলে কোর্সই শেষ। এখন যদি বলো কে কি আই কি জে কি, এ আই জে কি বলো তো? ইন্টারে পড়ছো, অনার ফার্স্ট ইয়ারে পড়ছো, এখন টুয়েন এসে যদি বলো স্যার আই কি জে কি এগুলো যদি বলতে হয় তাহলে ইঞ্জিনিয়ারিং পড়ার দরকার আছে? ভেক্টর সিম্বল বোঝো না। আই জে কে শেষ করে আসলে গোটা চ্যাপ্টার, এখন এসে বলতে স্যার আই কি আর কি, এগুলো নিয়ে আসলে মুশকিল। স্যার আগে শুনতে পাইনি স্যার, এই কথা বাইজে আসতেছিল। হ্যাঁ কথা বাইজে আসতেছিল স্যার, দেখি নাই আবার শুনতে পাই নাই। বলা হলো আই জে কে এগুলো কি ইউনিট ভেক্টর না সব? এখানে তো লিখছি ডিএক্স এক্স আই ওয়াই জে জেড কে, তার মানে এগুলোই তো কি, এছাড়া আর কি হবে? কে তো নতুন কিছু না, আই জে কে এগুলোই তো। আচ্ছা এখন এক্সাম্পল একটা দেখো আগে। ওকে সাপোজ একটু বড় করে লিখেন স্যার, একটু নতুন পেজে গেলে ভালো। স্যার একটু বড় করে লিখেন। এর থেকে আর বড় করে লেখা যাবে না। স্যার পেজটা চেঞ্জ করে একটু বড় করে লিখলেই তো আমরা ভালো মতো বুঝতে পারি। তখন আবার বলবো যে এই সূত্র কি আবার আমি খাতা আবার লিখতে যাবো কোনো সূত্র? স্যার আমরা উঠাই নিছি তো। এটা আরেকটা না, আগের লেকচারগুলো থেকে একটা কোশ্চেন ছিল স্যার। এই একটা ক্লাস একটা কোশ্চেন করানো হচ্ছে, এর মধ্যে আগের ক্লাস থেকে কোশ্চেন কিভাবে ঢোকে? তোমাদের ক্লাস শুরুর টাইমে বলে দিছি যে গত ক্লাসে কারো কোনো প্রবলেম আছে কিনা ওগুলো আগে বলো, তারপরে নতুন শুরু করব। তোমরা হাও বলো না নাও বলো না,
একটা ক্লাস শুরু করা হয়েছে, ক্লাসের মাঝখানে এসে বলতো স্যার গত ক্লাসে প্রবলেম ছিল, মাথা টাথা ঠিক আছে নাকি সব? প্রবলেম না স্যার, স্যার একটা মানে কোশ্চেন আর কি, যে ইউনিট নরমাল আর প্রিন্সিপাল নরমাল কি দুইটা আলাদা না একই জিনিস? কোনটায় স্যার ইউনিট নরমাল আর প্রিন্সিপাল নরমাল দুটো আলাদা জিনিস। জি স্যার, তাহলে হবে স্যার, ঠিক আছে স্যার। একটা ক্লাসের মধ্যে আরেকটা ক্লাস ঢোকাইলে তো মুশকিল। সাপোজ এ দেয়া আছে, বলে দেওয়া হলো বের করব এ ডট ডিআর। এখানে কিছু কিছু কন্ডিশন দেওয়া আছে, ধরো সি যে মানটা আছে আমাদের, এই সিটা বিভিন্ন পাথ ফলো করতে পারে। এখন আমি বলে দিচ্ছি পয়েন্টগুলো, ধর এটা বের করব ফ্রম, ধর দুটো পয়েন্ট দিয়ে দিচ্ছি, যেহেতু ওখানে পি কিউ এর একটা ব্যাপার আছে, পি কিউ এর পরিবর্তে এর পয়েন্ট ধরলাম, ধরলাম এক্স ওয়াই জেড এর মান, তিনটা পয়েন্ট দিয়ে দিলাম। যে কারো যদি কনফিউশন থাকে না বলে দিতে পারো যে ইভালুয়েট পরে বলবো এটা আবার কি। ইভালুয়েট করবো এইটা ফ্রম পয়েন্ট এইটা থেকে এই পয়েন্ট অ্যালং দা কার্ভ অথবা অ্যালং দা পাথ সি। এখন এখানে আমি কয়েকটা শর্ত দিয়ে দিচ্ছি। মনে করো যদি কোশ্চেনে বলে দেওয়া থাকে এরকম যে এক্স এর মান দিয়ে দিলাম, ওয়াই এর মান দিয়ে দিলাম, গত ক্লাসের ভ্যালুটাই দিই, আর একটা মান দিয়ে দিলাম। এখানে এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, তাহলে কি হইতে পারে? অথবা যদি মনে করো যে অন্যভাবে যদি দিই আরেকটা, আমি ধরো স্ট্রেট লাইনটা এই পয়েন্ট না যায় আমি বলে দিলাম, ধরো এটা না যায় আরেকটা, ধরো কি দেওয়া যায়, স্ট্রেট লাইন লিখেই দিই, এটা এটা একবার হবে, দেন টু 1 1 0 এইটা পরে বললাম যে দেন 2 1 1 and 1, এইটাই হলে কি হবে? দেখো কোশ্চেনটাকে ক্লিয়ার হয়, তারপরে আমি এটা দেখবো। এ তোলা হয়েছে সবাই? স্যার প্রশ্নটা একবার বুঝাই দেন। বলা হলো যে কোনো একটা ফিল্ড বা ভেক্টর আমরা বলতেছি এ দেওয়া আছে, আমরা বের করব এ ডট ডিআর। এখন এখানে শর্তটা হইলো যে ফ্রম পয়েন্ট, আগে আমরা করছিলাম কি পি থেকে কিউ পর্যন্ত লিখছিলাম একটু আগে, তার মানে ধরো একটা পয়েন্ট 0 0 0 থেকে 1 1 1 এবং দা কার্ভ সি, তার মানে সি যে কার্ভটা আছে সেই কার্ভটা আমাদের আছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অর্থাৎ পি থেকে কিউ, এই পয়েন্টে বের করবো এইটা যেখানে দেয়া আছে এ সমান সমান এইটা। এখন কোশ্চেন অনেক সময় হয় কি যে মানগুলো এক্স ওয়াই জেড এর মান খুঁজে নাও পাইতে পারে কেউ, এই জন্য আমরা অনেক সময় করি কি এক্স ওয়াই এবং জেড এর মানটা দিয়ে দেওয়া থাকতে পারে। আবার কোনো সময় বলে দিলাম যে একটা লাইন বলে দিলাম যে লাইনটা আছে আমরা জয়েন করতেছি 0 0 না দিয়ে, ধরো 0 থেকে 1 না দিয়ে অন্যভাবে জয়েন করবো, যে ধরো 0 0 থেকে এইটা একবার, দেন
0 থেকে এটা একবার, দেন 0 থেকে এটা একবার। তার মানে এটা থেকে এটার একবার ডিস্টেন্স, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একবার ডিস্টেন্স, আবার ওই পয়েন্ট থেকে পরের পয়েন্টে আরেকবার ডিস্টেন্স। হ্যাঁ, তার মানে এইরকমও অপশন হইতে পারে। এখন প্রথমে যদি বলি, সাধারণত প্রথম কোশ্চেনটার দিকে একবার যদি তাকাই আমরা, প্রথম কোশ্চেনে আমরা সাধারণত প্রথমে বের করতে বলবো আমরা a ডট dr ইন্টিগ্রেশন। এখন ইন্টিগ্রেশন অফ a ডট dr টা কিভাবে বের করে? a ডট dr এটা বের করতে হয়েছে প্রথম, কোনো কিছু ছাড়া, খালি ইভালুয়েট করছি এইটা। এখন a ডট dr আমরা জানি সাধারণত a ডট dr যেটা আছে আমাদের, a ভেক্টর তো কোশ্চেন দেয়া আছে, আর dr মানে কি একটু আগে লিখে আসছি মানে প্রিভিয়াস ইয়েতে, dxi dyj dz, এটা কতগুলো একটু আগে করে আসছে ওই পাশে। হ্যাঁ, তার মানে এটার সাথে ডট এইটা। এখন তুমি a এর মানটা পুরোটা বসাই দেবে এখানে, বসাই দিলে কি কি আসবে? আরে পুরো অংশটা a। এখন ডট যেহেতু আছে, ডট সাধারণত কি i এবং i এর ডট প্রোডাক্ট হইলে 1, বাকি সব 0। সিমিলারলি j এর সাথে z ডট 1, k এর সাথে k ডট 1। এখন এরপরে এই মানটা পুরোটা বসাবা, দেন বসানোর পরে আমরা যেটা পাবো সেটা হলো 3x² + 6y, এটার সাথে থাকবে আমাদের dx, এটা মাইনাস আছে তাহলে মাইনাস থাক, 14yz এর সাথে আসবে dy, এখানে আছে প্লাস, তার মানে 20x z² এর সাথে dz। আর আমাদের যেহেতু ইন্টিগ্রেশন একটা আছে c ইন্টিগ্রেশন থেকে যায়। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আগে দেখো, সূত্র হচ্ছে a ডট dr, তার মানে a এর মানটা বসাই দিছি, আর dr বলতে এইটা, আর ডট প্রোডাক্ট পরের লাইনে করবো যে এখানে এ এর যে মানটা আছে পুরো মানটা এখানে বসাবো, দেন এর ডট প্রোডাক্টটা করে ফেলবো। আমরা বলতেছি যে i এবং এই i এর ডট প্রোডাক্ট 1, যার কারণে শুধু এইটা এবং এইটার সাথে এটা থেকে গেল, বাট আদারওয়াইজ বাকিগুলো গুণ করলে সেটা হয়ে যাবে তখন 0। আবার j এর সাথে z ডট প্রোডাক্ট 1 এবং k এর সাথে k ডট প্রোডাক্ট 1, আদারওয়াইজ সব ভ্যালু 0। তার মানে এই পর্যন্ত আমাদের ইভালুয়েট করা শেষ। এখন প্রথম যে প্রশ্নটা আছে আমাদের 1 নাম্বার কোশ্চেন এখন চলে যাচ্ছে। ধরো 1 নাম্বার কোশ্চেন প্রথমে কি দেওয়া আছে বলে দিলাম, যে এখানে x আছে, y আছে, z আছে। তার মানে x এর ভ্যালু জানি, y এর ভ্যালু জানি, z এর ভ্যালু জানি। এই মানটা বের করতে বলা হয়েছে কত থেকে কতর মধ্যে? ধরো 0 থেকে 1 এর মধ্যে, এটার ক্ষেত্রে নিয়ে আসতে হবে। এখন ধরো তোমার x জানো তুমি, ধরো t, y এর মান জানো t², z এর মান জানো t কিউব। তার মানে x জানি, y জানি, z জানি। আমাদের এখানে পয়েন্ট কি কি দেওয়া আছে? পয়েন্ট আমরা জানি হচ্ছে ধরো 0 0 0, আর একটা হচ্ছে এত থেকে 1, দ্যাট মিন্স 1 1 1 এর মধ্যে আছে। এখন এগুলো যদি আমরা একটা নির্দিষ্ট রেঞ্জে নিয়ে যাই, এখন তাহলে পরিবর্তন কতটুকু হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে? x এর মান কি পরিবর্তন হচ্ছে বলো তো? x এর মান 0 থেকে 1, y এর ভ্যালু 0, এখানে y এর ভ্যালু 1, তার মানে 0 থেকে 1, এখানে কত 0, এটা হচ্ছে 1। তার মানে z x এর মানও হোক, y হোক আর z হোক, সবগুলোর ভ্যালু চেঞ্জ হচ্ছে 0 to 1 এর মধ্যে, তাই তো? এখন কোশ্চেনটা যখন তোমার t তে কনভার্ট করব, ওই সবগুলোর ক্ষেত্রে কিন্তু t এর ভ্যালুটাও কিন্তু চেঞ্জ হবে 0 থেকে 1 এর মধ্যে। প্রশ্ন ক্লিয়ার হওয়া গেছে? দুটো পয়েন্ট আছে 0 0 থেকে 1 1 1, তার মানে আমরা পরিবর্তন পাচ্ছি কি রকম? ধরো 0 থেকে 1, 0 থেকে 1, 0 থেকে 1, এজন্য ভ্যালুটা চেঞ্জ হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। যেহেতু x y z সবার ক্ষেত্রে একই রকম পরিবর্তন হচ্ছে, কাজে আমরা বলতে পারি যেহেতু এগুলোর মান t যখন নিয়ে আসবো আমি ফাংশনটাতে, t এর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যেই পরিবর্তন হবে। যখন এই মানগুলো আমরা এখানে বসাই দেব জাস্ট তখন এই পর্যন্ত ঠিক থাকবে। যখন এই ভ্যালুগুলো অঙ্কের মধ্যে বসে যাবে তখন লিমিট সবাই কিন্তু t হয়ে যাবে, তার মানে t এর লিমিট আসবে 0 to 1। একটু লিখে দেই তাহলে সহজ হবে। a ডট dr লিমিট, লিমিটে কিছু বসাইলাম না আমি, জাস্ট শুধু মান বসাই দিচ্ছি। ধরো x এর মান, y এর মান, z এর মান যেখানে যা যা আছে। আচ্ছা x এর মান বসাইলে, হ্যাঁ স্যার ওই যে সলিউশনের দ্বিতীয় লাইনে কি কোনো সেকেন্ড ব্র্যাকেট হবে ইউজ করব এখানে? জি স্যার, মনে হচ্ছে ফার্স্টটাতেই আসছে ইন্টিগ্রেশন। আচ্ছা দাও, সমস্যা নাই, একরকম লাগলে দিয়ে দাও। আচ্ছা এখন তোমার ধরো মানগুলো বসাই দেবো এখানে, x এর মান, y এর মান, z এর মান পুরোটাতে। x এর মান আছে t, দ্যাট মিন্স তাহলে আসবে কত? 3t² প্লাস y এর মান রাখছি t², তার মানে 6t²
স্কয়ার, এটা প্রথমটা। এরপর আসে টি, দ্যাট মিন্স ডি অফ টি, প্রথম টার্ম শেষ, মাইনাস 14। ওয়াই এর মান এবং জেড এর মান দুটো গুণ অবস্থায় আছে, ওয়াই এবং জেড গুণ করলে হচ্ছে টি টু দি পাওয়ার 5, আর ডি ওয়াই, ওয়াই এর মান পাইছি আমি টি স্কয়ার। এরপরে আছে লাস্ট এক্স এবং জেড স্কয়ার, এক্স হচ্ছে টি, জেড স্কয়ার করলে এটা আছে কত, 3 3 6, 6 আর এখানে 1 7, তার মানে টু দি পাওয়ার 7 ডি অফ টি কিউব। এখন দেখো, যখন আমি এই মানগুলো তিনটে মূল অঙ্কে বসাই দিলাম, সবাই হয়ে গেল টি, তার মানে এখানে আমাদের যে লিমিটটা পাবো সেই লিমিটটা অবশ্যই টি এর ভ্যালু পাবো, আপার লিমিট এবং লোয়ার লিমিট। আমরা একটু আগে বললাম যে যেহেতু পরিবর্তনগুলো হচ্ছে 0 to 1, এই জন্য এটার লিমিটও 0 থেকে 1 এর মধ্যেই থাকবে। এটুকু ক্লিয়ার কিনা? আর এরপরে নরমাল যোগ বিয়োগ করো, যা আসবে তাই। জিরো টু 1, তাহলে কি কি থাকলো আমার এখানে? 6 আর 3 9, 9t স্কয়ার ডিটি মাইনাস, এখন দেখো এখানে ডি ব্র্যাকেটের মধ্যে টি স্কয়ার, তাহলে টি স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? স্যার টোয়াইস টি, টোয়াইস টি ডিটি, যেহেতু পার্শিয়াল ডি আছে, যেহেতু টোয়াইস টি ডিটি, তার মানে টোয়াইস টি হলে এখানে গুণগুলো 14 দুগুণ 28, তাহলে একটা টি আসতেছে, তার মানে এটা কত হয়ে যাবে তখন? 6 আর ডিটি। সিমিলারলি এটা তো 7, তাহলে এটা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে? টি কিউব কে ডিফারেন্সিয়েট করলে 3t স্কয়ার, তাই না? জি টি স্যার। কিউব 3t স্কয়ার, তার মানে 3t এর একসাথে গুণ করলে কি আসে? 3 × 6 60 টি স্কয়ার, আর এখানে থাকতেছে 7 আর কত আসতেছে তাহলে? টি স্কয়ার আর 7 আর 2 এ 9, তার মানে এটা হচ্ছে 9 ডিটি। ক্লিয়ার কিনা দেখো? এটা ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 3t স্কয়ার, তার মানে 3t স্কয়ার সামনে আসলাম, তাহলে 20 আর 3 গুণ করলে 60, আর যেহেতু টি স্কয়ার আছে 2 আর এই 7, তার মানে 7 আর 2 9, আর ডিটির জন্য ডিটি। এখন নরমাল ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করে 0 to 1 মান বসাই দেবা, যা বেরোবে সেটাই উত্তর এখানকার। স্যার যদি সেন্স গুলো সমান না হইতো তাহলে আমরা লিমিট কি নিতে? কোনটা? স্যার ওইখানে যেমন পরিবর্তন হচ্ছিল যে 0 0 0 থেকে 1 1 গেল, কিন্তু যদি ইয়া হয়তো সমান না হইতো। আচ্ছা, সমান না হয়তো এরপর একটা করাবো, সমান না হলে কি করবো? এখনই করাবো, দাঁড়া এটা শেষ করি আগে, এরপরে করাই দেবো ওটা, যদি সমান না হয়। এটা সমানের জন্য, সমান না হলে কি হবে সেটা করাই দেবো। ওটা তো 2 নম্বর কোশ্চেনটা, 2 নম্বর কোশ্চেনটা সমান না। স্যার 1 নম্বরটার পরে কি করব স্যার? শুধু মান বসাই এখন দিব? নরমাল ইন্টিগ্রেশন। স্যার অ্যানসারটা একটু বলে দেন, আমরা পরে মিলাই নিব। অ্যানসারটা কত আছে রে? অ্যানসার বইয়ে দেখি তো, দাঁড়াও। ওকে, অ্যানসার মানে এখানে 5। এটা বাসায় বসে বসে জাস্ট নরমাল ইন্টিগ্রেশন করে জাস্ট লিমিট বসিয়ে দেবা 0 to 1, তাহলে চলে আসবে। এখন 2 এ যাও, যেটা একটু আগে সুমন বললা, হ্যাঁ, এরপরে যেটা মিলবে এরপরে এই অংশ দেখো। আচ্ছা, দ্বিতীয় প্রবলেম বলা হলো কি, ধরো এক্স ওয়াই জেড তো দেওয়াই আছে তোমার ফিক্সড, হ্যাঁ। এখন 2 নম্বরে বললাম আমরা যে ধরো একটা স্ট্রেট লাইন ফ্রম এত থেকে এত, প্রথমটাতে যাও, এটা থেকে এত, এই লিমিটের মধ্যে, হ্যাঁ। আমরা বলে দিয়েছি একটা স্ট্রেট লাইন বলে দেবে এভাবে, দা স্ট্রেট লাইন ফ্রম 0 0 থেকে এত, প্রথম রেঞ্জের মধ্যে যদি করো তুমি, এখানে পরিবর্তন আছে না? দেখো তো একই রকম পয়েন্ট কি মিল আছে দেখো তো এটাতে? না স্যার, আগেটা পরিবর্তন আছে নাই? মিল কোনটা কোনটা আছে দেখো তো? এই পয়েন্টের মধ্যে কাদের কাদের মান মিল আছে? শুধু এক্স এর মান ওয়াই এবং জেড। 0 0 2 নিচে লিখে দিচ্ছে, তাহলে আরো ক্লিয়ার হবে। 0 0 থেকে 1 0 0, তার মানে এই পয়েন্টে দেখা যাচ্ছে তোমার y এর মান 0 আর z এর মান 0, তাই না? y 0 z 0, কিন্তু x এর মানটা কি পরিবর্তন হচ্ছে না? x এর মানটা কি পরিবর্তন বলো দেখি, দেখে এখানে দুটো পয়েন্টের মধ্যে থেকে 1 হচ্ছে স্যার। 0 থেকে 1, তার মানে x ভ্যারি করতেছে 0 to 1, তার মানে তিনটা টার্ম,
ওয়াই এবং জেড একই জিনিস, তার মানে ওয়াইও 0 জেডও 0, কিন্তু জেড ভ্যারি করতেছে 0 থেকে 1 এর পর্যন্ত। এখন ওয়াই যদি 0 হয়, এটা যদি আমি ডিওয়াই বলি তাহলে কি এটা 0, এটা যদি ডিজেড করি তাহলে কি এটা 0 না? একই কথাই তো, 0 ডিফারেন্সিয়েট করলে 0, 0 করলে 0, তার মানে ডিওয়াই মানেও 0, ডিজেড হলেও 0, কিন্তু এক্সটা ভ্যারি করতেছে 0 টু 1। আচ্ছা, সবই ঠিক থাকলো। এখন মানগুলো তুমি মূল অঙ্কে বসাও, দেখি তোমার এই যে এই ইন্টিগ্রেশনে কি আসে। দেখো তো, ধরো এটা ডি এর থাক, সমীকরণ নাম্বার কি চেঞ্জ হচ্ছে আমাদের? এক্স এর মান 0 থেকে 1, বাকি কোনো মান নাই। এখন সবগুলো মান এই যে এখানে বসাও, এই যে এখানে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান, তারপরে ডিওয়াই এর মান, ডিজেড এর মান, এখানে মান বসাই দাও সবগুলো। কি থাকে বলো তো মান বসানোর পরে? এক্স ওয়াই জেড ডিওয়াই ডিজেড সবগুলো মান বসাও এখানে। বসাইছো? স্যার 3x স্কয়ার প্লাস 6y dx 6x স্কয়ার না 3x স্কয়ার? কত আসলো? 3x স্কয়ার dx। আর কিছু আসবে? যেহেতু y0 মানে কি dy0, z0 হলে dz এর মানও 0, তার মানে এটাও 0 এটাও 0, দুটাই বাদ, থাকতেছে শুধু একটা। এটা কি ইন্টিগ্রেশন করতে পারবা না? ইন্টিগ্রেশন করে মান বসাই দাও, চলে আসবে 1। কি ক্লিয়ার কি না? বাকি পয়েন্টগুলো তাহলে কিভাবে করবো বলো দেখি? স্টার্ট লাইনের কোন 2 পয়েন্ট নেবে এরপরে বলো দেখি? নেক্সট সুমন, পয়েন্টটা বলো দেখি এরপরে কি নেব 2 নম্বর কোশ্চেনের জন্য? পয়েন্টটা আমি প্রথম দুটা নিছি, এরপরে কোন পয়েন্ট নেব? পর দুটো নেন, ওই যে 1 0 1 on 1 1 0 0 1 1 0। তাহলে এখানে কি মিল আছে দেখো তো, এই পয়েন্টে কে কে সমান? z আর x সমান নাই? এখন সমান করে দিলেন। আচ্ছা, ধরো আমি দুইটা সমান করছি, এখানে একটা সমান করে দুইটা করলাম। ধরো x এর মান কত আছে এখানে বলো দেখি, দুটার মধ্যে মিল 1, এটা 1 এটা 1, তার মানে x এর ভ্যালু কত? 1। আর z এর ভ্যালু, z কত এখানে দুটার মধ্যে? 0। তাহলে ভ্যারি করতেছে কে? y y ভ্যারি করে 0 টু 1। এখন ধরো x যদি 1 হয় তাহলে আমরা x এর পরিবর্তে যদি dx করি তাহলে কত হবে? এটা x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 কে 0 হবে 0 হবে, আর z কে ডিফারেন্সিয়েট করলে হয় এটাও 0 হবে। একই ভাবে বের করা যাবে না? এখন মানটা কি আসবে? 0 টু, এটা y এর মান 0 টু 1, তাহলে এই সবগুলো মান কোথায় বসাবো? আবার সেই এখানে কি পারবো তো নাকি? এটা যেভাবে করছি পরেরটা ঠিক একই ভাবে। 3 নম্বর মারে কি আসবে? এই দুটোর মধ্যে পয়েন্ট, এই দুটোর মধ্যে মিল আছে দেখো দুইটা, x এর মান 1 y এর মান 1, z এর মান 0 টু 1, তার মানে পরেরটাতে লিমিট আসবে z এর মান 0 টু 1, সবগুলো মান বসাই দিলে আগের মতো আরেকটা উত্তর চলে আসবে। আসবে তো নাকি? স্যার শেষেরটা আরেকবার একটু বলেন। উত্তরটা বলে দেন স্যার। আরে শেষ তো করিনি, বললাম আমি ধরো এই দুইটা পয়েন্ট হলো, পরের দুইটা পয়েন্টটা করলাম, এরপরের আরেকটা পয়েন্ট আছে না আমার?
110 থেকে শূন্য লাস্টেরটা কত 111 মনে হয় 111 এই লাইনে কি কি মিল আছে x এর মান 1 এখানে 1 এখানে 1 y এর মান এখানে 1 এখানে 1 তার মানে y এর মানও 1 আর z ভ্যারি করতেছে দেখো 0 থেকে 1 z ভ্যারি করবে 0 to 1 একই ভাবে এখানে একই রকম মানগুলো সবগুলো এখানে বসাই দেব দিয়ে তিনটার জন্য তিনটা মান পাবো না এখানে তো একটা মান বের করে দিয়েছি আমি তার মানে জি y স্যার লিমিটের জন্য বুঝছি একটা মান বের হবে z এর একটা লিমিট বের হবে সবগুলো যখন বের হয়ে গেল তখন তুমি জাস্ট বলবা যে যে আমাদের মূল যে মানটা থাকতেছে ধরো সি এ ডট ডি আর সমান সমান প্রথমটার যে মান পাইলা ধরো এটার মান পাইলা 1 প্লাস এখান থেকে একটা কিছু মান পাবা না বসাইলে ধরো সেটা বসাইলা এরপরে এটা যখন সলভ করো এখান থেকে আরেকটা কিছু মান বেরোবে প্লাস সে মানটা বসাই দিলা এই তিনটা যোগ করে যা বেরোবে সেটাই হলো আমাদের মূল অ্যান্সার আমি একটা বসাই দিছি 2 নাম্বারটা ঠিক একই ভাবে এখানে মান বসাই দিলে একটা ভ্যালু বেরোবে এরকম আর পরের ডাবল যেটা লিখছি এইটাও জেড এর মান আবার ওখানে বসাই দিলে আরেকটা মান বেরোবে তার মানে এই তিনটা যে উত্তর বেরাইলো সেই তিনটা পয়েন্টের যোগফল করে দিলেই মূল স্টেট লাইনের মান চলে আসবে কি পারবা কিনা দেখো আগে নাহলে এখনই তো মুখে মুখে করতে পারো খাতায় বসে বসে বসাও দেখি 2 নম্বরের লিমিটের মান কত আসে তোমাদের খাতায় স্যার শূন্য আসছে শূন্য আসছে আচ্ছা তাহলে আমি এখানে লিখে দিলাম 0 আর 2 নম্বরটা পরেরটা জেড এর ক্ষেত্রে জেড এর জন্য আরেকটা করবো সমান দেখো কত আসে কি কত আসছে হুম 20/3 20/3 তার মানে তিনটা মান যোগ করলে কত আসবে 1 আর 3 যোগ করলে হয় কত 3 4 তার মানে 24/3 নাকি 3 20 আচ্ছা 23 24 না তাহলে 1 প্লাস 3 হ্যাঁ 23/3 কি ক্লিয়ার কিনা সবাই যারা করতে পারো না আরেকটু বসে বসে করো নিশ্চয় সবার ওকে আচ্ছা যদি হয় এইটার মতো করে বসে বসে বাসায় আমি কয়েকটা দিয়ে দিচ্ছি বলো দেখি পারো কি এটা তো আগের ক্লাস কাদের এটা ও আমাদের ক্লাস হয়ে গেছে আচ্ছা দুইটা কোশ্চেন একটু দেখা দেখে একই ভাবেই হবে বাসায় বসে বসে দেখো পারো কিনা আচ্ছা এক্সাম্পল আচ্ছা পুরোটা প্রশ্নটা তুলে দিই
Find the work done in moving a particle. Find the work done in moving a particle in a force. একটা ফোর্স ফিল্ড দেওয়া আছে given by F। দেখো এখানে কিন্তু এ নাই, ফোর্স বলছে, এই জন্য এফ। তার মানে ওখানে এ যেটা এখানে এফ সেটা। আগের মতোই অ্যালং দা কার্ভ দিয়ে দিই মান, এক্স এর মান একটা দিই, বলিয়ে দিলাম ফ্রম টি এর মান 0 টু দেবো, আচ্ছা 0 টু 1। একই জিনিস, এই কোশ্চেনটা এর আগে করানো হয়েছে একবার। যদি এখানে মনে না থাকে আগের চ্যাপ্টারের ক্লাসটা দেখলে মনে পড়ে যাবে। যদি এফ সমান সমান এটা হয়, সেক্ষেত্রে ইভ্যালুয়েট করব একটু আগে যে ক্লাস যেটা কোশ্চেন করানো হলো ওইটার মতো করে, যেখানে এক্স ওয়াই প্লেন। হুম, পয়েন্ট ছোট করে দিছি যেহেতু এক্স ওয়াই জেড নাই। দেখো এখানে জেড বাদ দিয়ে দিছি, এক্স এবং ওয়াই, এখানে লিমিটটা কমাই দিছি। আর এর মূল কারণ আরেকটা আছে, দেখো জেড না থাকার আরেকটা কারণ হচ্ছে প্রশ্নে বলে দেওয়া হয়েছে যেটা হবে মানটা সেটা এক্স ওয়াই প্লেনে, তার মানে এক্স ওয়াই প্লেনে কিন্তু জেড 0, এই জন্য কিন্তু জেড এর কোনো মান এখানে রাখা হয়নি। স্যার বইয়ের পেজ নাম্বারটা একটু বললে ভালো হতো। বই খুঁজে দেখো, স্যার আনসারটা বলে দেন, আমরা মিলাবো। প্রশ্নের পয়েন্ট চেঞ্জ করে দিছি, আনসার মিলবে না, পয়েন্ট চেঞ্জ করে দিচ্ছি, আনসার মিলবে না এর সাথে। আচ্ছা লাইন ইন্টিগ্রেশন এই দুটোই থাক, নেক্সট ক্লাসে হচ্ছে তোমার সারফেস থেকে প্রবলেম করাবো। তার মানে লাইনে আজকে যে দুটো প্রবলেম আর একটা যেটা করে দেওয়া হলো এটা পুরোটা হচ্ছে লাইন ইন্টিগ্রালের প্রবলেম। আর নেক্সট ক্লাসে আনবো ডাবল ইন্টিগ্রেশন, অর্থাৎ সার্ভিস ইন্টিগ্রেশনের ডাবল ইন্টিগ্রেশনের প্রবলেম গুলো কিভাবে হয় পরের দিন ডাবল ইন্টিগ্রেশন করবো, কারণ একদিনে সব করতে গেলে মাথায় কিছু থাকবে। পরের ক্লাসে ডাবল ইন্টিগ্রেশন, তারপরে একদিন করলে ট্রিপল করলে মোটামুটি আগাই যাবে।
নেক্সট আচ্ছা এগ্রিদের হচ্ছে বৃহস্পতিবারে 12টায় ক্লাস আছে কি তোমাদের? ফাহিম, জি স্যার। বৃহস্পতিবারে 12টায় ক্লাস আছে তোমাদের? কারণ রবিবারে আমি ক্লাসটা নিতে পারবো না। নাই স্যার, হ্যাঁ নাই। রবিবারে ক্লাসটা নিতে পারবো না আমি, হ্যাঁ এই জন্য হলো বৃহস্পতিবার তোমার ফ্রি থাকলে, কারণ ফুডের ছিল ওই একই টাইমে নেওয়া যেত একটা ক্লাস 12টায়, তাহলে রবিবারে নেব না। জি স্যার, নেওয়া যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে বৃহস্পতিবারে ঠিক নেই। আছে স্যার। হ্যাঁ স্যার রবিবারে নেব আমাদের না। যে সোমবারে ক্লাস হুম, আর আমাদের যে রেগুলার সোমবারের ক্লাস আছে ওইটা হবে না স্যার? রেগুলার সব হবে রে, কালকে বৃহস্পতিবারে ক্লাসটা নেব না জন্য বললাম যে বৃহস্পতি মানে নেক্সট রবিবারে যে ক্লাসটা হওয়ার কথা ছিল ওই ক্লাসটা বৃহস্পতিবার নিয়ে নেব, তাহলে রবিবারে ক্লাসটা হবে না। হ্যাঁ জি স্যার, ঠিক আছে স্যার। বুঝছো না, রবিবারে ক্লাসটা বৃহস্পতিবারে নিয়ে নিচ্ছি, মানে আমি থাকবো না রবিবারের দিন আমি। হ্যাঁ আচ্ছা স্যার। ওকে ঠিক আছে, শেষ করে দিলাম আজকেরটা। হ্যাঁ স্যার আমার